কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল। সরকারি চাকরি রায় শুনানি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অতি দুঃখের সাথে জানাচ্ছি, শেষ পর্যন্ত সরকার 150 লাশের বিনিময়ে এই কোটা সংস্কার পদ্ধতি বাতিল করে নতুন করে তারা চালু করেছেন। এবং এতদিন এই যে সংঘর্ষ, যে মানুষ, যে ছাত্রদেরকে মারা হয়েছে, নিরীহ মানুষ সহ পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, অনেক মানুষ দেশের উপরে মৃত্যুবরণ করেছে। তাহলে কেন এই এতদিন এত মানুষের প্রাণহানি ঘটালো? যদি সরকারের হাতে যদি এই জিনিসটা থাকে, শেষ পর্যন্ত সরকারি আপিল করে এই জিনিসটা আজকে বাতিল করেছে। আপনারা দেখেন, ভিডিওতে দেখতে পারবেন। তবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করা আছে, সেনাবাহিনী মোতায়েন করা আছে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনী আছে, থাকবে, এরা বলেছে যতদিন পরিস্থিতি শান্তি না হয়। এবং অন্যদিকে কোটা আন্দোলনকারীরা গতকাল বলেছিল তাদের যে নেতৃবৃন্দরা জেলখানে আছে তাদেরকে ছাড়তে হবে এবং সংসদ আইন পাশ করতে হবে অতি দ্রুত, সেই সাথে তাদের মামলা এগুলো তুলে নিতে হবে। শেষ পর্যন্ত আজকে রায়ের মধ্য দিয়ে হয়তো কিছুটা হলেও পরিবেশ শান্ত থাকবে। বাকিটা এখনও রাজনৈতিকভাবে দেখা যাবে। এত মানুষের প্রাণহানির মধ্য দিয়ে কোটা সংস্কার হয়েছে। 95% মেধাবীদের জন্য রেখে 5% মুক্তিযোদ্ধাদের জন্য এবং অন্যান্যদের জন্য 2% রেখে কোটা সংস্কার হয়েছে। তবে আমরা শুনেছি সরকার চাইলে এটা কমাতেও পারে, বাড়াতেও পারে। আদালত থেকে বলেছেন 3 মাসের মধ্যে গেজেট আকারে আইন পাস করতে। তো দেখা যাক সামনের আসলে দিনগুলোতে আরও কোন দিকে যায় এই কোটা আন্দোলনের বিষয়টি, এবং ছাত্ররা মেনে নিয়েছে কিনা এটাও আমরা আস্তে আস্তে নিউজ ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। এই মুহূর্তে বাংলাদেশের সাথে নিরবিচ্ছিন্ন অবস্থায় আছে বাংলাদেশি প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসলে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে সহজেই যোগাযোগ করতে পারতেছে না। আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ বর্তমানে দেশের অবস্থা। রায় শুনানি করবেন আহসানুল করিম। এই রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ মুখে চালানো হচ্ছে তল্লাশি। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে কারফিউ পাস লাগছে না, তবে পরিচয়পত্র দেখিয়ে উচ্চ আদালতে প্রবেশ করতে হচ্ছে। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়ার রায় বাতিল চেয়ে আপিল শুনানির বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। আমরা কথা বলবো তার সাথে। থিও, কোটা নিয়ে আপিল শুনানির কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন। বলতে আফরিন, আপনি যেটা বলেই দিয়েছেন, শুনানি চলছে, সেই পর্যায়ে রয়েছে। আহসানুল করিমের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি। এখনো অ্যাটর্নি জেনারেলের পক্ষের যে শুনানি সেটিই চলছে, কোনো হালনাগাদ নেই। আপনি যখন সংবাদ প্রচার করছিলেন বা বলছিলেন তখনও কিন্তু আমি আমার সেলফোনটা আমি চেক করছিলাম যে আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যিনি এজলাসের ভেতরে রয়েছেন, তিনি কোনো টেস্ট করেছেন কিনা। না, এখনো কোনো টেস্ট করেননি। সুতরাং এই পর্যন্ত শুনানির ক্ষেত্রে কোনো হালনাগাদ নেই। তবে 1 ঘন্টা আগেও যে পরিস্থিতি ছিল এই আদালত প্রাঙ্গণে, একটু পরিবর্তন হয়েছে। একটু পরিবর্তন বলতে অনেক আগ্রহী আইনজীবীও এসেছেন। এমনও হতে পারে যে বিশেষ ব্যবস্থায় যে কয়টি মামলা চলছে আদালতে, সেই সংশ্লিষ্ট আইনজীবীরাও থাকতে পারেন। তবে 1 ঘন্টা আগের যে চিত্র ছিল তারপরে আসলে আইনজীবীদের আনাগোনা বা উপস্থিতি কিছুটা বেড়েছে, যদিও মানে সাধারণ পর্যায়ে কিন্তু আদালত বন্ধ আছে, যেহেতু ছুটি আছে, তাছাড়া কারফিউ চলছে। কিন্তু বিশেষ ব্যবস্থায় সবকিছু মিলে যেহেতু টানতে হয়েছে, আগিয়ে নিয়ে আসা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই শুনানি চলছে। শুনানি 2 পক্ষের শুনানি শেষে নিশ্চয়ই
প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বেঞ্চ আছে সেই বেঞ্চটি আদেশ দেবেন। আর অন্যদিকে কিন্তু যে কারফিউ চলছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে সেনাবাহিনী যে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে, সেনাবাহিনী যদিও একেবারে সার্বিকভাবে সবখানে নেই, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান করছেন। আর বাদ বাকি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন বা অন্যান্য বাহিনী আছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখছেন। এদিকে সাধারণ ছুটিও চলছে, সুতরাং শর্ত সাপেক্ষে যারা জরুরি সেবার সাথে যুক্ত, সেই জরুরি সেবার সাথে যুক্ত ছাড়া অন্যরা কিন্তু বের হচ্ছেন না। তবে বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে অলিগলিতে উৎসুক জনতা, যারা এর আগেও একাধিকবার কারফিউ প্রত্যক্ষ করেছেন, কারো ক্ষেত্রে কারো জীবনে কারফিউ প্রথম, তারাও কিন্তু আগ্রহ ভরে এদিক ওদিক উকি ঝুঁকি মারছেন। তো সব মিলে আদালতের বাইরে যে অবস্থা, আদালতের ভেতরে যে অবস্থা, এই মিলে আসলে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিলাম। আফরিন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন, তাহলে আমি সেইভাবে উত্তর দেব। থিওটোনিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার মাধ্যমে আবারও আমরা বিস্তারিত তথ্য জানবো। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। কারফিউয়ের দ্বিতীয় দিনে সকাল থেকে সারা দেশে পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে সশস্ত্র বাহিনীর চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারফিউ সকাল 10টা থেকে বাড়িয়ে বেলা 3টা পর্যন্ত করা হয়েছে। 2 ঘন্টা শিথিলের পর বিকেল 5টা থেকে কারফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। নির্বাহী আদেশে আজ ও আগামীকাল 2 দিন সাধারণ ছুটি থাকবে। ছুটিতে বন্ধ রয়েছে গার্মেন্টস সহ অন্যান্য কলকারখানা, বন্ধ ব্যাংকিং লেনদেন, দোকানপাট, হাটবাজার সীমিত পরিসরে খোলা থাকবে। তাতে স্থবির জনজীবন। হামলা ও লুটপাটকারীদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শনিবার রাতে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ডিএমপি জানিয়েছে কারফিউ অমান্য করলে 1 বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সকাল 10টা পর্যন্ত যেই কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম, সেইটা আরো কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে, তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে। আমরা সশস্ত্র বাহিনী মোতায়েনের রাজধানীর পরিস্থিতি শান্ত। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব বিষয়ে মহাখালী থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। কথা বলবো তার সাথে। দর্শক, আমরা দ্বিতীয় দিনের কারফিউ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছি আপনাদের সাথে, এবং এই মুহূর্তে রাজধানীর মহাখালী রেলগেট এলাকার চিত্র আপনারা দেখছেন। এই রেলগেট এলাকাটি আসলে কারফিউ জারি হওয়ার আগ পর্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এখানে, এবং টানা 2 দিন কিন্তু এখানে নাশকতা এবং নৈরাজ্য চলেছে, এবং যখন কারফিউ জারি হয় তারপর থেকেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে। এবং এই রেলগেট এলাকায় কিন্তু যে তাণ্ডব চলেছে, রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে সারা দেশের সাথে ঢাকার, এবং এর উপর থেকে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। এবং মহাখালীর এই আশপাশের যে সড়কগুলো, সেখানেও কিন্তু সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তাদের তল্লাশি চলছে, তাদের নিরাপত্তা চৌকি রয়েছে, এবং যারা যেতে চাচ্ছেন সেখান থেকে তাদের যাওয়ার প্রয়োজনীয়তা, যথাযথতা, এবং তাদের যারা যাবেন তাদের পরিচয়পত্র বা কোনো পাস আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু সতর্কতার সাথেই দেখা হচ্ছে। যে যানবাহনগুলোর উপর অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, আগুন দেওয়া হয়েছে, সেই ক্ষতচিহ্নগুলো কিন্তু এখনও রয়েছে এখানে। এবং কারফিউ জারি হওয়ার পর থেকে কিন্তু দিন রাত 24 ঘন্টা এই পয়েন্টটিতে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার চিন্তা করেই কিন্তু এখানে যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারা কাজ করছেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি জানেন যে পরিস্থিতি পুরোপুরি
স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না আসবে সারা দেশের, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কারফিউ বলবৎ থাকবে, যেটি আসলে গতকাল রাতেই কিন্তু একটি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্যটি জানিয়েছে। এবং দ্বিতীয় দিনে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি যে আসলে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা বিভিন্ন জায়গায় রয়েছেন সেখানে তাদের যে পরিস্থিতি রয়েছে সেটি নিয়ন্ত্রণে তারা রেখেছেন। এবং পাশাপাশি কিন্তু টহলও আমরা দেখেছি রাজধানী জুড়ে, অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দ্বিতীয় দিনে সশস্ত্র বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু পুরো শহরকে, পুরো রাজধানীকে নিয়ন্ত্রণে রাখার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার যে কাজ সেটি কিন্তু চলছে। এবং আমরা কিন্তু দেখেছি যে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে, অর্থাৎ যে নাশকতা চলছিল, যে নৈরাজ্য চলছিল, রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু এই বিক্ষোভকারীরা অথবা নাশকতাকারীরা কিন্তু সশস্ত্র বাহিনীর মাঠে নামার পরে আর একটি ঘটনাও এরকম তারা ঘটাতে পারেনি। তো সব মিলিয়ে আসলে রাজধানীবাসী তাদের স্বস্তির কথা জানিয়েছেন। তবে এর মধ্যেও কেউ কেউ এই কারফিউ কেমন হচ্ছে সেটি দেখার জন্য বাইরে আসতে চান। তাদের জন্য বার্তা হচ্ছে যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ কোনো ধরনের নাশকতার কেউ চেষ্টা করলে, সেরকম মনে হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু সরাসরি গুলি করবেন বা করতে পারবেন, এরকম নির্দেশনা এবং বিধান কিন্তু রয়েছে। সুতরাং যারা বাইরে আসতে চাচ্ছেন এই কারফিউ দেখার জন্য, তারাও কিন্তু যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারেন, অর্থাৎ তাদের আশপাশে যদি কোনো ধরনের নাশকতাকারী কেউ থাকেন অথবা দুর্বৃত্তরা থাকেন, তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। তো সব মিলিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যাতে সবাই ঘরের ভেতরে থাকেন, জরুরি প্রয়োজন ছাড়া, এবং যাদের কেবলমাত্র বাইরে আসার নিয়ম রয়েছে তারা ছাড়া যাতে কেউ বাইরে না আসে। এবং আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, সেখানে দেখেছি যে যারা জরুরি প্রয়োজনে যাদের বাইরে আসার কথা রয়েছে শুধু তারাই কিন্তু বাইরে আসছেন, এবং যে পরিষেবাগুলো এই আওতার মুক্ত থাকবে সেগুলোকে কিন্তু যথাযথভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই নির্দেশনাও দিচ্ছেন এবং সহযোগিতাও করছেন। তো এই ছিল কারফিউ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির রাজধানীর দ্বিতীয় দিনের চিত্র। মনিরুল সোহাগকে ধন্যবাদ। কারফিউ, নিরাপত্তা, তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। কথা বলবো তার সাথে। সৌরভ, কেমন দেখছেন রাজশাহীর যে কারফিউ অবস্থা, সেই সাথে নিরাপত্তা, তল্লাশি, সাধারণ মানুষের অবস্থান, বিস্তারিত জানাবেন। আফরিন, আপনাকে জানিয়ে রাখছি গতকাল রাত 10:30টার সময় কিন্তু রাজশাহীতে বিজিবি মোতায়েন, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই 5 প্লাটুন সেনাবাহিনী রয়েছে। এবং গতকাল রাত থেকে কিন্তু 5 প্লাটুন সেনাবাহিনী কিন্তু রাজশাহীর শহরটা টহল দিয়েছে। একই সঙ্গে বিজিবি রয়েছে, র্যাব, পুলিশ রয়েছে, প্রতিটি মোড়ে মোড়ে তল্লাশি হচ্ছে এবং কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। যদিও গতকালকে আমরা কোনো দুর্বৃত্তকে রাজপথে দেখিনি এবং কোনো ধরনের নৈরাজ্যের নাশকতার ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি। তো এই অবস্থায় গতকাল শান্তিপূর্ণভাবে গেছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো রকম নাশকতা, নৈরাজ্যের ঘটনা আমরা দেখতে পাইনি। আমরা এখানে যারা নাগরিকরা আছেন একটু কথা বলবো তাদের সঙ্গে। একটু বলবেন যে এই যে কারফিউটা হচ্ছে, এতে আপনাদের কোনো ভোগান্তি হচ্ছিল কিনা, এই কারফিউটা দরকার ছিল কিনা এই অবস্থায়, যেহেতু অনেক নাশকতার ঘটনা ঘটছিল? না, ভোগান্তি তো একটু হবে, ওটা মেনে নিতে হবে। এবং যে ধরনের নাশকতা হয়েছে, যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের, এবং আরও নিরাপত্তার জন্য আরও কারফিউ কিছুদিন বাড়ানো দরকার। কিছু কিছু করে সিভিল দিয়ে কিছু গ্যাপ করে করে কারফিউকে আরও কিছুদিন রাখতে হবে। কারা করছে এই নাশকতা? নাশকতা এখন কারা করছে সরকারকে খুঁজে বের করতে হবে। কার উপরে কে বন্দুকে রেখে স্বীকার করছে, এটা দিয়ে সরকারকে খুঁজে বের করতে হবে। এর পিছনে যে বিএমপি, জামাত, শিবির, হেফাজত যে নাই, এটাকে ভালো করে তদন্ত করে খুঁজে বের করতে হবে। মানে ছাত্ররা এটা করার কথা না। কেমন নিরাপত্তা ব্যবস্থা আছে মনে করেন নাগরিক? না, এখন নাগরিকের ভালো নিরাপত্তা হচ্ছে সেনাবাহিনী নামাতে, কারফিউ দেওয়াতে। না তো যে ধরনের জানমাল ক্ষতি হচ্ছিল সেটা তো ব্যাপক হচ্ছিল, ধ্বংসগত। ঢাকা ছাড়িয়েও বাইরেও চলে গেছিল। যেমন নরসিংদীতে জেল ভেঙে লোক পালিয়ে গেছে, কারা করেছে? এটা ছাত্রদের করার কথা না, এগুলো জামাত শিবিরদেরই কাজ। ধন্যবাদ আপনাকে। আফরিন শুনছিলেন। আরও জানিয়ে রাখছি আপনাকে যে রাজশাহীর প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা কিন্তু যথারীতি এই যে সবকিছু দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে, যারা পথচারী ভিড় করছেন এলাকায়, যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু মোড় মোড়গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোকজন
দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে, যারা পথচারী ভিড় করছেন এলাকায়, যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু প্রতিটি মোড় গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোকজন দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে, যারা পথচারী ভিড় করছেন এলাকায়, যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু প্রতিটি মোড় গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোক দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে, যারা পথচারী ভিড় করছেন এলাকায়, যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস বন্ধ থাকবে, তবে আদালতের কার্যক্রম চলবে। সুপ্রিম কোর্ট, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা সহ জরুরি পরিষেবা। পোশাক শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় রোববার কারখানা বন্ধ ঘোষণা করেন বিজিএমইএ। আদেশে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। রবিবার এবং আগামী পরশুদিন সোমবার সাধারণ ছুটি থাকে। আধা সরকারি প্রতিষ্ঠানসমূহ, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেখবেন জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জনজীবনে স্বস্তি নিশ্চিত করার জন্য পরিস্থিতিতে বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে সরকারের অবস্থান তাদের কাছে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে চলে বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহ কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দিয়েছে। এর ফলে আসলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিজয় হলো। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা হিসেবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে। অনতিবিলম্বে সরকারকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট। আপনারা জানেন, হাইকোর্ট গত 5 জুন সরকারের সিদ্ধান্ত, যেটি 2018 সালে হয়েছিল কোটা বাতিলের সিদ্ধান্ত, তার বিরুদ্ধে রায় দেয়। অর্থাৎ সেই সিদ্ধান্তটি বাতিল করে এবং কোটা বহাল রাখার পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট। কিন্তু এরপর থেকে সারা দেশে আন্দোলন শুরু হয়। এটি প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও গত বৃহস্পতিবার থেকে এটি ভয়াবহ আকার ধারণ করে সহিংসতায় রূপ নেয় এবং এ পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষে প্রায় 150 মানুষ নিহত হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। এই সেনাবাহিনী এখনও রাস্তায় রয়েছে। তারা 21 জুলাই রোববার 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 3টা থেকে 5টা পর্যন্ত কারফিউ থাকবে না, কিন্তু 5টার পর থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি সরকারের লিভ টু আপিল করেছিল। তারা চেয়েছিল, সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন হাইকোর্টের রায়টি আইনসম্মত হয়নি, তাই সেটি বাতিল করা উচিত। এছাড়া সুপ্রিম কোর্ট 5 জন আইনজীবীরও মতামত নিয়েছে। এরা হলেন জেরেক আইন পান্না, তানিয়া আমির, এহসানুল করিম, তানজিবুল আলম, সারা হোসেন। এবং শুনানিতে অংশ নেওয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জনই বলেছেন কোটা ব্যবস্থা বাতিল করার জন্য, 1 জন বলেছেন সংস্কার করার জন্য। এই শুনানি শেষে, প্রায় 3 ঘন্টার চেয়ে বেশি শুনানি শেষে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রায় ঘোষণা করলেন। এদিকে আপনারা জানেন, সরকারি ঘোষণায় বলা হয়েছিল কারফিউ, যেটি জরুরি অবস্থা, সেটি 21 জুলাই রবিবার বিকাল 3টা পর্যন্ত কার্যকর থাকবে এবং 3টা থেকে 5টা পর্যন্ত সেটি থাকবে না এবং 5টার পর থেকে অনির্দিষ্টকাল থাকবে। এছাড়া আপনারা জানেন, সরকারের নির্বাহী ক্ষমতা মতে রবিবার এবং সোমবার 2টি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
আধা সরকারি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে, তবে জরুরি সেবা যেগুলো রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিয়োজিত যানবাহনের কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। তো এছাড়া পোশাক কারখানাও বন্ধ থাকবে বলে জানিয়েছে বিজিএমই এবং বিকেএমই। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সরকার আশা করছে আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে, তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে, কারণ কোটা সংস্কারের দাবিতে তাদের এই আন্দোলন ছিল এবং আদালতের রায়ে সেটি তারা পেয়েছে, সুবিচার পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে। এই অবস্থায় হয়তোবা তারা ঘরে ফিরে যাবে এবং দেশে শান্তি ফিরে আসবে এবং তারপরে হয়তোবা সরকার চিন্তা করবে কীভাবে জরুরি অবস্থা তুলে নেওয়া যায়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন। সংস্কারের দাবি নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলছে এখন থেকে সরকারি চাকুরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7% মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা হিসাবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রোববার সরকারের লিভ টু আপিলের শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর 1:30টায় এই রায় দেয়া হয়। সরকারের চাকরি কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত 4 থেকে 5 দিন দেশে সহিংসতা পরিস্থিতি তৈরি হয়। তারপরেই এই রায় দিল সুপ্রিম কোর্ট। এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলনে, এর মধ্যে অধিকাংশ রয়েছেন শিক্ষার্থী। দেশে 2 দিন ধরে চলছে কারফিউর মধ্যে রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা নিয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল করে চেয়ে আবেদন করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য 5 জন আইনজীবীকে অনুমতি দেন আদালত। সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জন হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। 1 জন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন। এর আগে 2018 সালে কোটা নিয়ে আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার। সেই রায়ের বিরুদ্ধে রিট করা হলে চলতি বছরের 5 জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা ও কোটা পুনর্বহাল করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এই রায়ের পরদিন থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করা হয়। এরপর বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয়, কারফিউ জারি করা হয়। এরপর বাংলাদেশের সেনা মোতায়েন সহ দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে এই আন্দোলনে। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন অনেকেই। এছাড়াও বাংলাদেশে এই আন্দোলনের মুখে রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শেষমেশ রবিবার এই কারফিউর মধ্যেই এই ঘোষণা আসলো এবং এর মধ্য দিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এই রায়ের মাধ্যমে সরকার চাইলেও এই যে সরকার রায় দিয়েছে সেটি সরকার চাইলে কোটার যে হার সেটি কম বেশি করতে পারবে। এই অবস্থায় যে রায় এসেছে এবং এর মাধ্যমে সরকার বলছে 93%ই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য। এটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত এবং সেটি প্রধান বিচারপতির এজলাস। এখানে প্রথমবারের মতো ক্যামেরা এবং এই বুম নিয়ে আমি দাঁড়িয়েছি, যেটি আসলে ইতিহাসেই প্রথমবার, যেটি স্বাধীনতার পর কখনই হয়নি। সাধারণত এজলাসের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ, যা কখনই সম্ভব নয় এবং এটি আজকে সুযোগ দেওয়া হয়েছে বিশেষ একটি অধিবেশনের কারণে। আমরা আজকে ঘুরে দেখতে চাই কি কি হয়েছে এই অধিবেশনে।
বিকেল 4টায় প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এলেন এজলাসে। আসন গ্রহণের পর প্রধান বিচারপতির সভাপতিত্বে শুরু হয় বিশেষ অধিবেশন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই প্রথম এজলাসের অধিবেশনে ক্যামেরা সহ ঢোকার সুযোগ হলো গণমাধ্যম কর্মীদের, তাও দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের 1 নম্বর অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে। একপাশে করা হয় বিশেষ আসনের ব্যবস্থা, যেখানে আসন গ্রহণ করেন 5 সাবেক প্রধান বিচারপতি। এছাড়াও অধিবেশনে উপস্থিত ছিলেন আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিরাও। অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। উপস্থিত ছিলেন কয়েকজন সাবেক অ্যাটর্নি জেনারেলও। মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর অর্ধ শতাব্দীর বেশি সময় আমাদের পথ পরিক্রমায় সাংবিধানিক বিষয় সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যুগান্তকে রায় প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রধান বিচারপতির এজলাস কক্ষের নানা মাত্রায় সংস্কার সহ আধুনিকরণ হয়। প্রায় 2 মাস পর এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশেষ বেঞ্চের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশেষ এই অধিবেশন। সঙ্গে সংশ্লিষ্ট সবচাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম। বাংলাদেশের প্রধান বিচারপতি এজলাস আধুনিকীকরণ উপলক্ষে আজকের এই বিশেষ অধিবেশনে একটি বিষয়ের অবতারণা করতে চাই। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই আমি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে ইতিমধ্যে আমি ঢাকার অধস্তন আদালত সমূহে কর্মরত বিজ্ঞ বিচারক বৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল অফিসের বিজ্ঞ আইন কর্মকর্তা বৃন্দের সাথে মত বিনিময় করেছি। নানান উদ্যোগের মাধ্যমে সেই পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে। বিচার বিভাগীয় পরিকল্পনার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে দেশের আদালতগুলোর ভৌত অবকাঠামো সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন। অধিবেশনে একদিনের জন্য ছবি তোলার অনুমতি দেওয়া হয় সাংবাদিক ও আইনজীবীদের। অধিবেশনটি সরাসরি সম্প্রচার করে যমুনা টেলিভিশন। এই সুপ্রিম কোর্ট তো সেই জায়গাটায় ঢুকতে একসময় আমরা খুব ভয় পেতাম যে এখানে প্রবেশ করে নানা রকম জটিলতা ছিল, নানা রকম নিষেধাজ্ঞা ছিল, নানা রকম নিয়ম কানুন ছিল। তো অনেক সময় আমরা বসতেই পেতাম না। সেই জায়গাটা একসময় পানি পড়তো, তারপর সংস্কার করে এটার একটা পুরা পরিবর্তন নিয়ে আসছে, আলো ঝলমলে যে এরকম একটা পরিবেশ, যে এতটা পরিবর্তন হয়েছে। সেখানে আমরা ক্যামেরা নিয়ে রেকর্ড করে রিপোর্ট করব তো স্বপ্নেই চিন্তা ছিল না। আমরা এটা বাংলাদেশের প্রথম একটা ঘটনা। 15 বছর ধরে এখানে সাংবাদিকতা করি। এটা প্রধান বিচারপতি, আমরা জানি বিশ্বের বিভিন্ন আদালতে এজলাস কক্ষের ছবি উঠানোর সুযোগ আছে, আবার অনেক আদালতে, অধিকাংশ আদালতে এটা একটা দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে প্রধান বিচারপতি এটা সুযোগ করে দিয়েছেন শুধু আজকের দিনের জন্য। এটা আমাদের জীবনের একটি সেরা স্মৃতি হয়ে থাকবে। আজকে একটি অভিনব অভিজ্ঞতা হলো আমাদের একদিনের জন্য। এই অভিজ্ঞতাটা বারবার আসবে না হয়তোবা আমাদের জীবনে, যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যার উপরে আর কোনো আদালত নাই, সেই আদালতেই আমরা আজকে লাইভ করতে পেরেছি, আমরা ছবি তুলতে পেরেছি এবং এখানে সবাই উৎসবমুখর পরিবেশে আজকে একটি সময় পার করেছি এজলাস কক্ষে। যে এজলাস কক্ষে একটু ভারী পরিবেশ থাকে, সবাই একটু গুমট অবস্থায় থাকে। এজলাসের ভেতরে ছবি তোলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। ইতিহাসের সাক্ষী হতে পেরে চোখে মুখে আনন্দের ছাপ নবীন প্রবীণ আইনজীবীদের। এক কথায় অসাধারণ, অভূতপূর্ব এবং ঐতিহাসিক। আমার প্রায় 25 বছরের উপর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি এবং এবার প্রথমবারের মতো সত্যিকার অর্থে বাংলাদেশের জনমানুষ আমাদের সর্বোচ্চ আদালতের একেবারে ভিতর মহলটা দেখতে পাবে। এই সুসজ্জিত, আধুনিক এবং ডিজিটালাইজড যে সর্বোচ্চ আদালত, তা জনসমক্ষে আসছে। একটি অসাধারণ অনুভূতি এবং এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকেও খুব ভয়ে ছিলাম, সন্তর্পণে। আসলে আমরা কি এই সুন্দর মুহূর্তটুকু নিজেদের জন্য হলেও ধারণ করতে পারবো কিনা, ক্যামেরায় ক্লিক করতে পারবো কিনা। প্রচার তো দূরের কথা,
চিন্তা করছিলাম, কিন্তু তারপরও একটা ঘোষণা আসলো যে আজকের দিনের জন্য পারা যাবে। ভালো লেগেছে আজকে এরকম একটা নতুন ডেকোরেশনে, একটা সুন্দর পরিবেশে প্রধান বিচারপতি থেকে শুরু করে সব বিচারপতি জাস্টিস মহোদয়দেরকে আমরা পেয়েছি একসাথে, এবং এটা আমাদের খুবই আনন্দের। আজকের দিনটি আমাদের আইনজীবী অঙ্গনের জন্য অত্যন্ত আনন্দের দিন, কারণ এই ধরনের অপরচুনিটি আমরা আগে কখনো পাইনি। প্রায় 28 বছর আইন অঙ্গনের আইন চর্চা করছি, এর ভিতরেই প্রথম কোনো সাংবাদিক বিশেষ করে ক্যামেরাম্যানদেরকে ভিডিও করতে এই প্রথম সুযোগ দিয়েছে, এবং এটাই শেষ সুযোগ, সেটাও প্রধান বিচারপতি বলেছে। জীবনে প্রথমবার বলতে গেলে এটা আসলে একটা মানে অন্যরকম অনুভূতি। এটা ডেফিনেটলি আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট, কারণ এটার গতানুগতিক বা কনভেনশন নাই যে আমরা এখানে ছবি তুলব, বাট ছবি তুলতে পারছি এবং এটা আমাদের পরিবারকে দেখাতে পারছি যে আমি এখানে কাজ করি, এটা অন্যরকম অনুভূতি। এজলাস কক্ষের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ। শেষের দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিশেষ অধিবেশনের গুরুত্ব বিবেচনা করে শুধু এই দিনের জন্য এজলাস কক্ষের ছবি তোলা, ভিডিও ধারণের অনুমতি দেওয়া হয়েছে। আজকের পর থেকে গণমাধ্যমে ধারণ করা এজলাস কক্ষের ছবি, ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে না, আপলোড করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তিনি বলেন, আজকের পর কেউ ছবি, ভিডিও প্রকাশ করলে সেটি হবে আদালত অবমাননার শামিল। প্রিয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, গুরুত্ব ও বিশেষত্ব বিবেচনায় আমরা কেবল আজকের অধিবেশনের স্থির চিত্র এবং ভিডিও চিত্র ধারণের অনুমতি আপনাদেরকে দিয়েছি। তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না। একইভাবে একইভাবে কেবল আজকের সংবাদ পরিবেশন ব্যতি রেখে ভবিষ্যতে কোনোভাবেই এই স্থির চিত্র এবং ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোরূপ ব্যবহার করবেন না। এই নির্দেশনার ব্যত্যয় বলতে চাই না, নিঃসন্দেহে আদালত অবমাননার ফলে সামিল হবে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন খুব কাছ থেকে দেখছে ঢাকায় মার্কিন দূতাবাস। আর সুদূর ওয়াশিংটন ডিসিতে বসে মার্কিন কর্মকর্তারা গভীরভাবে নজরদারি করছেন শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলন। এমনটাই জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তবে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন। প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্রের কাছে জানতে চান, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমনপীড়ন চালানো হচ্ছে। শাসক বাহিনীর হাতে অন্তত 6 ছাত্র নিহত হয়েছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর নিষ্ঠুর আচরণ করেছে, বিশেষ করে মেয়ে ও নারীদের প্রতি। গত 1.5 দশক ধরে বারবার একই কাজ করে আসছে। আপনি কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি কোনো নির্দিষ্টতার সাথে এটির সাথে কথা বলতে যাচ্ছি না, তবে আমি বলবো যে আমরা ঢাকায় ছাত্র বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তা নিরীক্ষণ করে চলছি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদের সময় যে কোনো সহিংসতার নিন্দা জানিয়ে আসছি। পুলিশের গুলিতে আবু সাইদ নামে এক আন্দোলনকারী নিহতের বিষয়টি তুলে ধরে আরেকটু প্রশ্ন করেন মুশফিকুল। আবু সাইদ, a young student of English বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ শিক্ষার্থী আবু সাইদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু শাসক বাহিনী তাকে গুলি করতে দ্বিধা করেনি। But regime force did not hesitate to shoot him. এমনকি সে বুঝতে পারেনি যে তার বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে। এভাবেই উপহাসের নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনা তার শাসন ক্ষমতা ধরে রেখেছেন। আমি দুঃখিত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এজন্য স্টেট ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কিন্তু জনগণের অধিকার যখন হরণ করা হয় তখন হঠাৎ আপনি নীরব হয়ে যান। কেন এমন হয়? All of a sudden you become silent. Why is that? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন,
প্রথমত, আপনি যা বলছেন সেটি সঠিক নয়। আপনি আমাকে এই সপ্তাহে বেশ কয়েকবার বলতে শুনেছেন। সোমবার বলেছিলাম এবং আমার মনে হয় গতকালও ফের বলেছিলাম। আমি আজ আবারও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতায় আমরা নিন্দা জানাই। আমরা বিষয়টিকে আমাদের দূতাবাস থেকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করছি এবং ওয়াশিংটনের কর্মকর্তারা বিক্ষোভের কর্মসূচির গভীরভাবে নজরদারি করছে। আন্দোলনে মানুষের মৃত্যু ও শিক্ষার্থীদের নিহতের খবর দেখছি এবং আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। কোটা আন্দোলনকারীদের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান বাংলাদেশি আরেক সাংবাদিক গোলাম দস্তগীর। এ বিষয়ে ম্যাথিউ মিলারকে গোলাম দস্তগীর বলেন, সোমবার থেকে আপনি এরই মধ্যে বাংলাদেশে যা ঘটেছে তা নিশ্চিত করেছেন এবং নিন্দাও জানিয়েছেন। 6 শিক্ষার্থী এরই মধ্যে নিহত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এরই মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, স্বাধীন বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে শিক্ষার্থীর মৃত্যু তদন্ত করা হবে। তিনি আরও ঘোষণা করেছেন যে সরকার প্রতিটি পরিবারকে তাদের সুরক্ষার জন্য চাকরি ও প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমার এখানে একটু উদ্বেগের বিষয় আছে। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ পেতে কোটা সংস্কারের বিষয়টি বর্তমান বিচারাধীন রয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির এক সিনিয়র নেতার অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট হয়ে গেছে, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করার জন্য সরকার বিরোধী একটি রাজনৈতিক দলই চলমান সহিংস ছাত্র আন্দোলনের সংগঠিত করছে। এর মাধ্যমে শিবির ও বাংলাদেশের জামায়াত ইসলামীর কর্মীরা অশান্তি সৃষ্টির পায়তারা করছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, প্রথম বিষয় হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ক্লিপটি আমি দেখিনি, তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে 10 মিনিট বা 15 মিনিট আগে আমি এই বিষয়ে যে উত্তর দিয়েছিলাম তার কোনো আপডেট আমার কাছে নেই। 10 minutes ago, 15 minutes ago. So we're wrapped for the day. Thanks everyone.